শুরুতেই জানিয়ে দেব, ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসের প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে। তারপর জানিয়ে দেব, ইরানে ২,০০০ লক্ষ্যবস্তুসহ ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। এখন জানিয়ে দেব, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল। এবং সর্বশেষ জানিয়ে দেব, খামেনিকে হত্যায় ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, সঙ্গে CIA এর আড়ি পাতার তথ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসের প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে। ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিদলীয় ওয়ার পাওয়ার্স রেজলিউশনের ওপর চলতি সপ্তাহে ভোট হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে উত্থাপিত পৃথক দুটি প্রস্তাবের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধ করা। তবে আগের অভিজ্ঞতা বলছে, এসব উদ্যোগ আইনে পরিণত হওয়ার পক্ষে বড় বাধা রয়েছে। অতীতেও নির্বাহী ক্ষমতার উপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরূপ চেষ্টা ব্যর্থ হয়েছে। তবুও অধিকাংশ ডেমোক্র্যাট এবং অল্পসংখ্যক রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাতে প্রথম মার্কিন হতাহতের ঘটনাও ঘটেছে। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কাইন বলেন, সংবিধান অনুযায়ী কংগ্রেসের ভোট ছাড়া আমাদের যুদ্ধে জড়ানোর কথা নয়। আমাদের সেনাদের জীবন ঝুঁকিতে। এ বিষয়ে দ্রুত ওয়াশিংটনে ফিরে ভোট হওয়া উচিত। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত। ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে এই আইন পাস হয়েছিল। নতুন প্রস্তাব আইনে পরিণত হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে ভবিষ্যৎ সামরিক অভিযান বাধাগ্রস্ত হবে। অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেন, সংঘাত আরও বিস্তৃত না হয় এমন কোনো সুস্পষ্ট পরিকল্পনা ট্রাম্পের নেই, অথচ এতে আরও সেনা সদস্য ঝুঁকিতে পড়তে পারেন। রোববার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত থাকবে, যদিও সেই লক্ষ্য কী তা স্পষ্ট করেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, CIA পরিচালক, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কংগ্রেস সদস্যদের ব্রিফ করবেন। তবে প্রস্তাব পাস হলেও ট্রাম্প ভেটো দিলে তা কার্যকর করতে কংগ্রেসকে ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় ভেটো অর্জন করতে হবে, যা অর্জন করা কঠিন। প্রাথমিক ভোটেই যথেষ্ট সমর্থন মিলবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না বলেন, প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাসের সম্ভাবনা ৪০ থেকে ৬০%। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের যুদ্ধে সমর্থন দেওয়া ডেমোক্র্যাটদের জন্য বিপর্যয়কর ভোট হবে। অধিকাংশ রিপাবলিকান ট্রাম্পের অবস্থান সমর্থন করবেন বলে ধারণা করা হচ্ছে। আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কোটন CNN-কে বলেন, কংগ্রেসে নির্বাচিত রিপাবলিকানদের ব্যাপক সমর্থন আপনি দেখবেন। তবে কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি ও প্রস্তাবের অন্যতম উদ্যোক্তা থমাস মাসাই বলেন, এই সংঘাত আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা রিপাবলিকানদের মধ্যেও ভিন্নমতের ইঙ্গিত দেয়। অন্যদিকে পেনসিলভ্যানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার মতে এটি প্রয়োজনীয় নয়, বরং অনেকটাই প্রতীকী উদ্যোগ। এর আগেও অনুরূপ কয়েকটি উদ্যোগ ব্যর্থ হয়েছে। জুন মাসে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর সিনেটে ইরান সংক্রান্ত ওয়ার পাওয়ার্স প্রস্তাব পাস হয়নি। জানুয়ারিতে ভেনেজুয়েলা ইস্যুতেও একই ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত আইনে রূপ নেয়নি। ইরানে ২,০০০ লক্ষ্যবস্তুসহ ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার দাবি করেছেন, এই বিধ্বংসী হামলায় একটি সাবমেরিন সহ ইরানের অন্তত ১৭টি গুরুত্বপূর্ণ রণতরী ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় কুপার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে চলমান এই বিশাল অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০,০০০-এর বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, ২টি বিমানবাহী রণতরী এবং অসংখ্য বোমারু বিমান সরাসরি অংশ নিচ্ছে। বর্তমানে মার্কিন বাহিনীর সামরিক সক্ষমতা আরও বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অ্যাডমিরাল কুপার আরও দাবি করেছেন যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক আক্রমণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তেহরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ড্রোন ঘাঁটি ধ্বংস করার মাধ্যমে তাদের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।
কুপারের মতে নিয়মিত হামলার ফলে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা বর্তমানে লক্ষণীয়ভাবে হ্রাস পাচ্ছে। তিনি জানান যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২,০০০-এরও বেশি ড্রোন ছুড়লেও বর্তমানে তারা উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে। মার্কিন এই সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে বলেন যে, আমরা দেখছি আমাদের এবং আমাদের সহযোগীদের ওপর আঘাত হানার সক্ষমতা ইরানের দিন দিন কমছে, অন্যদিকে আমাদের সমশক্তি আরও বাড়ছে। আমার সামগ্রিক মূল্যায়ন হল আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনে অনেক এগিয়ে আছি। কুপার আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলার কারণে তেহরান এখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে হিমশিম খাচ্ছে। মার্কিন বাহিনীর এই অগ্রযাত্রা ইরানের আঞ্চলিক প্রভাবকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী ও যুদ্ধবিমানগুলোর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অ্যাডমিরাল কুপারের এই দাবি যদি সত্য হয়, তবে ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৭টি রণতরী ধ্বংসের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াশিংটন মনে করছে তাদের এই বিশেষ অভিযান মধ্যপ্রাচ্যে ইরানের ছায়া শক্তিগুলোর ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। তারা কি এই বড় ধরনের ক্ষতির পর আবারও পাল্টা আক্রমণের চেষ্টা করবে নাকি কৌশল পরিবর্তন করবে? ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি মেয়েদের বিদ্যালয়ে হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থী ও কর্মীদের স্মরণে গণজানাজার আয়োজন করেছে তেহরান। ইরান এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা বলে দাবি করেছে। মঙ্গলবার ৩ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায় মিনাবের একটি উন্মুক্ত চত্বরে হাজারো মানুষ জড়ো হয়েছেন। পুরুষেরা ইসলামিক রিপাবলিকের পতাকা নাড়িয়ে স্লোগান দেন, আর কালো চাদর পরা নারীরা আলাদা অংশে অবস্থান নেন। মঞ্চে উঠে আতেরা নামে এক কিশোরীর মা বলে পরিচয় দেওয়া এক নারী নিহতদের ছবি সংবলিত পোস্টার তুলে ধরে একে আমেরিকার অপরাধের দলিল আখ্যা দেন। তিনি বলেন, তারা আল্লাহর পথে শহীদ হয়েছে। জনতা তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং নো সারেন্ডার ধ্বনি তোলে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলার ঘোষণা দেওয়ার পর এই আঘাত হানা হয়। তেহরানের ভাষ্য অনুযায়ী চলমান যুদ্ধে এটি সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে মিনাব এলাকায় তাদের বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ১৬০-এর বেশি নিষ্পাপ কিশোরীর কবর খোঁড়া হচ্ছে, যারা একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয়েছে। তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুত উদ্ধারকে কটাক্ষ করে বলেন, গাজা থেকে মিনাব নিরীহ মানুষ ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে। তেহরান জানিয়েছে দেশ জুড়ে কয়েকটি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানেও বিমান হামলার প্রভাব পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নির্বিচারে আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল, রেড ক্রিসেন্ট স্থাপনা ও সাংস্কৃতিক নিদর্শনে হামলা চালাচ্ছে। এদিকে ঘটনাটি নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। এদিকে এই ঘটনায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে কিনা তা নির্ধারণে পর্যাপ্ত তথ্য এখনও হাতে নেই। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো ধ্বংসযোগ্য ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা স্পষ্ট করে। আন্তর্জাতিক মানবিক আইনে ইচ্ছাকৃতভাবে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা অন্য কোনো বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এটি যদি আমাদের হামলা হয়ে থাকে তাহলে প্রতিরক্ষা দপ্তর বিষয়টি তদন্ত করবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু করে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে চলমান সামরিক অভিযানে বেসামরিক হতাহতের অভিযোগ তারা খতিয়ে দেখছে। জাতিসংঘের শান্তি নির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে পাওয়া মৃত্যুর খবর সম্পর্কে তারা অবগত এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন। খামেনিকে হত্যা, ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, সঙ্গে সিআইএর আড়িপাতার তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কয়েক দশক ধরে লেগেছিল। ৬ মাস ধরে এজন্য তাদের প্রযুক্তিগত ও জনবল সহায়তা দেয় সিআইএ সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য গোয়েন্দা সংস্থা।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অভিজ্ঞ গোয়েন্দা এবং কর্মকর্তাদের মতে ইরানি শাসন ব্যবস্থাকে নির্মূল করার লক্ষ্যে শনিবার চূড়ান্ত ওই অভিযান চালিয়েছিল তারা। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন তেহরানের বিভিন্ন স্থানে জড়ো হওয়া ইরানের শীর্ষস্থানীয় ৭ জন নিরাপত্তা কর্মকর্তা এবং খামেনির পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রায় ১ ডজন সদস্য এই হামলায় নিহত হন। মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে প্রায় একই সময়ে চালানো একাধিক হামলায় খামেনি সহ তাদের হত্যা করা হয়। এছাড়া এই হামলায় ইরানের আরও ৪০ জন জ্যেষ্ঠ নেতা নিহত হন। তেহরানের শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে বিমান হামলা শুরু করেছে তার সূচনা করা হয়েছে ৮৬ বছর বয়সী দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে। এই ঘটনা মধ্যপ্রাচ্যকে নতুন করে এক বিশৃঙ্খলা ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। কিছু বিশেষজ্ঞ ও প্রবীণ গোয়েন্দা কর্মকর্তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সম্ভাব্য কৌশলগত একটি ভুল হিসেবে দেখছেন। তাদের মতে এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও প্রবল প্রতিপক্ষের উত্থান ঘটতে পারে। গোয়েন্দা বিষয়ে বিশেষজ্ঞ ইসরায়েলি বিশ্লেষক ও লেখক ইয়োসি মেলমান বলেন, সমস্যা হল ইসরায়েল গুপ্ত হত্যার প্রেমে মগ্ন এবং আমরা কখনোই শিখিনি যে এটি কোনো সমাধান নয়। আমরা হামাসের সব নেতাকে হত্যা করেছি, কিন্তু তারা এখনও টিকে আছে। হিজবুল্লাহর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। নেতাদের শূন্যস্থান সবসময়ই পূরণ হয়ে যায়। বিদেশের মাটিতে গুপ্ত হত্যা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এর আগে কখনোই তারা কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করেনি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আমোস ইয়াদলিন এই হামলাকে কৌশলগত ও অভিযানগত এক বিশাল চমক বলেছেন। কারণ হিসেবে তিনি বলেন, সাধারণ ধারণা ছিল জুনে ১২ দিনের যুদ্ধের সূচনা করা সেই আকস্মিক হামলার মতোই ইসরায়েল হয়তো রাতের আধারে হামলা চালাবে। হামলার সময় শনিবার সকাল বেছে নেওয়া হয়েছিল সিআইএ এজেন্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেই সময় তেহরানের প্রাণকেন্দ্রে নেতৃত্বস্থানীয় একজনের কার্যালয় চত্বরে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা ছিল। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খামেনি ঠিক কখন ওই স্থানে থাকবেন এবং বৈঠকের সময় সম্পর্কে সিআইএ ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছিল। ইসরায়েলি গুপ্তচরেরাও অনেক বছর ধরে খামেনির ওপর নজরদারি চালিয়ে আসছিল। তারা তার দৈনন্দিন কর্মকাণ্ড, পরিবারের সদস্য, সহযোগী, মিত্র এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পর্কে অত্যন্ত নিখুঁত ও বিস্তারিত তথ্যের ভিত্তিতে নথি তৈরি করেছিল।